আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে আমরা বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস অর্থাৎ যেটা আমাদের বায়োকেমিস্ট্রির ফার্স্ট কার্ড, সেই কার্ডের আইটেম 2 সলিউশনস, ক্রিস্টালয়েড, কলয়েড, ডায়ালাইসিস অ্যান্ড আইসোটোপস, এই টপিকটা নিয়ে পড়াশোনা করব। তো এই আইটেমটা যথেষ্ট পরিমাণে ইজি আছে এর পরবর্তী থেকে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম বাকি আইটেমগুলোর তুলনায়। তবে এই আইটেমে যে মূল অসুবিধা সেটা হচ্ছে একটু গোছানো বা টপিকগুলা টার্মগুলো একটু অপরিচিত। এইটাই আমরা মূলত এখানে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের সলিউশন আইটেম, যেহেতু সলিউশনের ডেফিনেশনটা প্রথমে জিজ্ঞেস করবে, অ্যান্ড এটা জিজ্ঞেস করাটা খুবই স্বাভাবিক, আমাকেও জিজ্ঞেস করছিল। সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামং ইচ আদার। ঠিক আছে, হোমোজেনাস কথার অর্থ কি? হোমোজেনাস কথার অর্থ হলো সেম কম্পোজিশন, অর্থাৎ এখানে একই জাতীয় জিনিস থাকবে। ওকে, ডান। হোমোজেনাস, এরপরে চলে আসছে হোমোজেনাস মিক্সচারের ডেফিনেশন, যেখানে একই ধরনের কম্পোজিশন থাকবে। আর হেটারোজেনাস মিক্সচার মানে কম্পোজিশনটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, এরপরে সলভেন্ট আর সলিউট। সলভেন্ট মানে আমরা যেটাকে দ্রাবক বলি সেটাই সলভেন্ট, সলিউট মানে যেটাকে আমরা দ্রব বলতাম সেটাই হলো সলিউট। ওকে, ফাইন। এখন এই সলিউশনকে আমরা দুই টাইপে ভাগ করতে পারি, একটা হেটারোজেনাস সলিউশন আর একটা হোমোজেনাস সলিউশন। তো আমরা পড়লামই অলরেডি যে হোমোজেনাস মিক্সচারটা হলো সলিউশন, তাহলে ট্রু সলিউশন হচ্ছে হোমোজেনাস সলিউশন, আর হেটারোজেনাস সলিউশন হলো ফলস সলিউশন বা সিউডো সলিউশন। ঠিক আছে, তো হেটারোজেনাস মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট ওয়ার সলিউটস এক্সিস্ট এস অ্যাগ্রেগেটস অফ মলিকিউলস। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ব্লাড হইতে পারে অথবা ওয়াটারের মধ্যে প্রোটিনের যে সলিউশন এইটা। তো এরপরে আমরা কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা, তাই আমরা সলিউশনের ঘনমাত্রা মানে দ্রবণের ঘনমাত্রা, এগুলোতে আমরা খুব ভালোভাবে পড়ে আসছি, মোলারিটি, নর্মালিটিস, মোলালিটি ইত্যাদি ইত্যাদি, পিপিএম আর অনেক কিছু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি। আচ্ছা, এখন সলিউশনের কিছু প্রপার্টি আছে যেটাকে বলা হয় কোলিগেটিভ প্রপার্টি। কোলিগেটিভ প্রপার্টি মানে বোঝায় কিছু ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত বৈশিষ্ট্য ভৌত ধর্ম of a solution that depend only on the number of solute particles, not on their identity or type. যেমন ধরো কোনো একটা সলিউশন আছে যেখানে KCl আর একটা আছে সোডিয়াম ক্লোরাইড। KCl আর সোডিয়াম ক্লোরাইড দুইটা তো আর সেম জিনিস না, আলাদা, কিন্তু এটার উপর ডিপেন্ড না করে কতটুকু পরিমাণে সলিউট পার্টিকেলস আছে তার উপর ডিপেন্ড করে যে প্রপার্টিগুলো সলিউশনের থাকে সেগুলোকে আমরা বলতেছি কোলিগেটিভ প্রপার্টি, যেখানে নাম্বার অফ সলিউট পার্টিকেলসটাই মুখ্য, কে আছে সেটা মুখ্য না। আচ্ছা, তাহলে দেখি আমরা কী কী প্রপার্টি আছে। 4টা প্রপার্টি। একটা হলো ভেপার প্রেশার লোয়ারিং। এখানে যে মেইন কথা সেটা হচ্ছে সলিউট লোয়ার্স দ্য ভেপার প্রেশার অফ সলভেন্ট। তুমি এখানে KCl মিশাও আর সোডিয়াম ক্লোরাইড মিশাও, দুইটাই আমাদের ভেপার প্রেশার অফ সলভেন্টকে কমায় দিবে। অর্থাৎ কোনো সলিউশনের মধ্যে তুমি যদি সলিউট বেশি মিশাও তখন ভেপার প্রেশার এটা কমে যাবে। বয়েলিং পয়েন্ট এলিভেশন অর্থাৎ স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়া। তো সলিউশন বয়েলস এট হায়ার টেম্পারেচার দেন পিওর সলভেন্ট। ওকে, এটা আমরা বুঝতে পারি। ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। ফ্রিজিং পয়েন্ট মানে গলনাঙ্ক বা হিমাঙ্ক, একই তাপমাত্রা হয়, তো এই তাপমাত্রাটা কমে যাওয়া। তো সলিউশন ফ্রিজেস এট লোয়ার টেম্পারেচার দেন পিওর সলভেন্ট। ঠিক আছে, এমনিতে নর্মালি একটা দ্রাবক যতটুকু তাপমাত্রায় ফুটে যাওয়ার কথা, বয়েলড হওয়ার কথা, তার চেয়ে বেশি তাপমাত্রায় ওইটার সলিউশন বয়েলড হবে। আর তার চেয়ে কম তাপমাত্রায়, যে তাপমাত্রায় সে হয়ে যাওয়ার কথা, ফ্রিজ হয়ে যাওয়ার কথা, তার চেয়ে কম তাপমাত্রায় সে ফ্রিজ হবে সলিউশনের ক্ষেত্রে। আচ্ছা, আর অসমোটিক প্রেশার রিকোয়ার টু স্টপ সলভেন্ট ফ্লো ফ্রম থ্রো সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা হচ্ছে আমাদের 4টা কোলিগেটিভ প্রপার্টিস। এইটা কিন্তু আমরা গাইটনের মধ্যেও দেখছিলাম যে অসমোটিক প্রেশার ডিপেন্ড করে শুধুমাত্র নাম্বার অফ সলিউট পার্টিকেলস, নট দ্য মাস, নট দ্য আইডেন্টিটি অর নাথিং এলস। অসমোটিক প্রেশার ডিপেন্ড করতেছে নাম্বার অফ সলিউট পার্টিকেলসের উপর। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সলিউশনকে কিছু ক্লাসিফিকেশন করতে পারি। প্রথম কথা, কোয়ালিটেটিভ প্রপার্টির উপর বেস করে সলিউশনকে ভাগ করা যায়, আবার কোয়ান্টিটেটিভ ভাগেও ভাগ করা যায়। তো কোয়ালিটেটিভ ভাগে আমরা আগে ভাগ করি কলয়েডাল সলিউশন, ক্রিস্টালয়েড সলিউশন। আমরা ক্লাস 11-12 মধ্যে কলয়েড সম্পর্কে জানছি এবং দ্রবণ সম্পর্কেও জানতাম। নর্মালি যে দ্রবণের কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের
ক্রিস্টালয়েডাল সলিউশন, আর কলয়েড যেটা ছিল এটা হলো কলয়েডাল সলিউশন। ওকে, তো আমরা মূলত এখন শুরুতে কলয়েডাল সলিউশন আর ক্রিস্টালয়েডাল সলিউশন নিয়ে যাবতীয় জিনিসপাতি জানার চেষ্টা করব। প্রথমে আসি ক্রিস্টালয়েডাল সলিউশন। আমরা পড়ছিলাম 2 থেকে 500 ন্যানোমিটার এর ভিতরে হইলে কোনো কিছু কলয়েড বলবো, 2 থেকে কম হলে দ্রবণ, 500 থেকে বেশি হইলে সেটা ছিল সাসপেনশন। এই ক্ষেত্রে আমরা যখন এখানে আসছি তখন এই মেজারমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে হলো 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 ন্যানোমিটার, এর চেয়ে যদি কম হয় দেন সেটা ক্রিস্টালয়েড, এর চেয়ে যদি কম হয় দেন সেটা ক্রিস্টালয়েড, আর এর চেয়ে যদি বেশি হয় তার মানে সেটা সাসপেনশন। ওকে, তাহলে ক্রিস্টালয়েড কি? ক্রিস্টালয়েড হচ্ছে 1 ন্যানোমিটার থেকে কম সাইজে, এবং এই জন্য সে পাস্ত্র সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন রাখো না কেন সে কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে, পাস হয়ে যেতে পারবে। সেমি পারমিয়েবল মেমব্রেনে সে পারমিয়েবল। ডান। কিছু ক্রিস্টালয়েডের নাম দেওয়া আছে, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আচ্ছা, আর কলয়েডের ক্ষেত্রে আসি। কলয়েডের ক্ষেত্রে সাইজ হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। তো 1 থেকে 100 ন্যানোমিটার যদি এটা হয় তার মানে এরা কিন্তু ক্রিস্টালয়েড যে আমাদের মলিকুলগুলো আছে ক্রিস্টালয়েডের মলিকুলগুলোর চেয়ে তুলনামূলকভাবে বড়, এবং এরা সেমি পারমিয়েবল মেমব্রেনকে পাস করে যাইতে পারে না। দে ক্যানট পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এই ডেফিনেশনটা আমাদের লাগবে। অ্যান্ড কলয়েডকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হাইড্রোফিলিক কলয়েড আর একটা হাইড্রোফোবিক কলয়েড। হাইড্রোফিলিক কলয়েড যেটা, তারা হচ্ছে সলভেন্ট লাভিং এবং ওয়াটারের সাথে তাদের একটা আসক্তি আছে, মানে ওয়াটারকে তারা অ্যাট্রাক্টেড করে। আর হাইড্রোফোবিক কলয়েড যেটা, সেটা হলো সলভেন্ট হেটিং এবং নো এফিনিটি টু ওয়াটার। তো হাইড্রোফিলিক সলিউশন কী কী হইতে পারে, কলয়েড কী কী হইতে পারে? প্রোটিন, পলিস্যাকারাইড, বাইল সল্ট, এগুলাই বেশি বেশি ইম্পর্টেন্ট। তবে এমসিকিউ বা এসবিউতে এগুলো কিন্তু কাজে লাগতে পারে। কলয়েডাল গোল্ড, আনকনজুগেটেড বিলিরুবিন, এগুলো কিন্তু নির্বিষণ না দিলে মনে থাকবে না, এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখন কী কী কলয়েড আমাদের প্লাজমার মধ্যে আছে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে প্লেস। পি ফর প্লাজমা প্রোটিনস, এল ফর লিপিড, এ ফর অ্যান্টিবডি, সি ফর ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, আর ই ফর ভেরিয়াস এনজাইমস। ডান। এখন এই যে প্লাজমা প্রোটিন, এগুলো আমরা জিপিএ 5 দিয়ে মনে রাখতে পারি। আর লিপিডগুলো তো এখানে বিভিন্ন ধরনের লিপিড আছে, যত ধরনের লিপিড থাকা সম্ভব। এগুলো হচ্ছে প্লাজমার মধ্যে থাকা কলয়েডগুলো। আর ডায়েটরি কিছু কলয়েড আছে কমন, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, প্রোটিন। তো এগুলো হচ্ছে আমাদের কমন ডায়েটরি কলয়েড। এখন আমরা ক্রিস্টালয়েড আর কলয়েডের পার্থক্য সম্পর্কে জানবো। আমরা অলরেডি দেখছি কলয়েডের পার্টিকেলসগুলো লার্জার দেন দ্য ক্রিস্টালয়েডের পার্টিকেলস। সলিউড পার্টিকেলস লার্জার দেন, এটা অলরেডি বলা হয়ে গেছে। পারমেবিলিটি বলছি, যেটা ক্যান নট পাস, এটা হচ্ছে ক্যান পাস। ফিজিক্যাল ফর্ম অ্যামরফাস অ্যান্ড হ্যাজ নো ডেফিনিট শেপ, কলয়েড কোনো ধরনের ডেফিনিট শেপ নাই। আর ক্রিস্টালয়েড যারা আছে তারা ক্রিস্টালাইন। অসমোটিক প্রেশার এদের ক্ষেত্রে লো, এদের ক্ষেত্রে হাই, এটা অবশ্যই মনে রাখতে হবে। কলয়েডের ক্ষেত্রে অসমোটিক প্রেশার লো আর এদের ক্ষেত্রে হাই। এই জিনিসটা কীভাবে মানে কোথায় আছে পরে আমরা দেখাবো, তো এটা সামনে আছে। টিন্ডাল ফেনোমেনন কলয়েডের ক্ষেত্রে আছে, এটার মধ্যে নাই। মুভমেন্ট ব্রাউনিয়ান এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। তারপরে আন্ডার মাইক্রোস্কোপ ভিজিবল, নট ভিজিবল, ডায়াজিবিলিটি, নন ডায়াজিবল, ডায়াজিবল, এগুলো আমরা সবই দেখবো। এই ডায়াজিবল সামনে আছে। সল জেল কনভার্সন, মনে রাখো যে সল জেল কনভার্সন এগুলো হচ্ছে কলয়েডের ফিজিক্যাল প্রপার্টি। আমরা মার্ক করতে পারি এখানে আলাদা করে, যে কিছু এখানে সবগুলোই কলয়েডের প্রপার্টি দিয়েছে, যেগুলো হয়তো তোমরা আগে শোনো নাই। 6, 7, 8, 10 এগুলো কিন্তু কলয়েডের প্রপার্টি, এই জন্য আমরা সামনে আলোচনা করব, এখন বলতেছি না কিছু। তারপরে সেপারেশন বাই আলট্রাফিল্ট্রেশন অ্যান্ড আলট্রাসেন্ট্রিফিউগেশন, এটাও সেম। নেচার অফ সলিউশন, এটা হচ্ছে একটা হেটারোজেনাস সলিউশন কলয়েডের যেটা। আর ক্রিস্টালয়েড অবশ্যই হোমোজেনাস সলিউশন, এই জন্য এরা থ্রু সলিউশন। আর এরা থ্রু সলিউশন না কিন্তু। এক্সাম্পল তো অনেকবার বলা হয়েছে, অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, আমাদের কলয়েড সম্পর্কে কিছু কথাবার্তা হয়েছে, ক্রিস্টালয়েড সম্পর্কে কিছু কথাবার্তা হয়েছে। দেন সাসপেনশন, যেটা আমরা ক্লাস 9, 11, 12 পড়ছিলাম, এটা হচ্ছে 100 ন্যানোমিটার থেকে এখন সাইজে বড়, ঠিক আছে। তো সাসপেনশন হচ্ছে মিক্সচার ওয়ার ইনসলিউবল সলিড পার্টিকেলস আর সাসপেন্ডেড ইন এ লিকুইড মিডিয়াম। ইনসলিউবল সলিউড সাবস্টেন্স আর সাসপেন্ডেড ইন এ লিকুইড মিডিয়াম, অর্থাৎ একটা লিকুইড মিডিয়ামের মধ্যে কিছু পরিমাণে ইনসলিউবল সলিড সাবস্টেন্স ভেসে থাকে, এটাই হচ্ছে আমাদের সাসপেনশন বোঝায়। তো যখন এটা আমরা বিভিন্ন সিরাপের মধ্যে পাই, বিভিন্ন ইয়ার মধ্যে অ্যান্টিবায়োটিকের মধ্যে পাই, তো এগুলো হচ্ছে আমরা যখন খাওয়ার চেষ্টা করি তখন কিন্তু ঝাঁকি দিয়ে তারপর সাসপেনশনের যে সিরাপগুলো আছে সেগুলো আমরা খেয়ে থাকি, এইটাই আর কি।
থ্রো সলিউশন, কলয়েডাল সলিউশন, সাসপেনশন, তিনটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। তো এখানে নতুন করে আলাদা কিছু তেমন নাই, এটা আমরা পড়তে পারি যে অলরেডি দেখছি ওইটা ক্রিস্টালয়েডের মধ্যে হাই অসমোটিক প্রেশার, এটাতে লো আর এটাতে নো, এইটা আমরা সামনে পাবো। দেন ইমালশনও এটা কিন্তু আগেরটাও 100 ন্যানোমিটারের চেয়ে বেশি ছিল সাসপেনশন, আর ইমালশনও 100 ন্যানোমিটারের চেয়ে বেশি। তবে ইমালশনের ক্ষেত্রে সাইজ নাম্বারটা ফিক্সড করে দেওয়া আছে 100 থেকে 1000, মানে 100 থেকে 1000 ন্যানোমিটার। এটা হলো একটা লিকুইড কলয়েডাল সিস্টেম, লিকুইড কলয়েডাল সিস্টেম, যার মানে এখানে দ্রাবক হিসাবেও লিকুইড থাকবে, দ্রব হিসাবেও লিকুইড থাকবে। যেমন কড লিভার ওয়েল, হেয়ার ক্রিম, এগুলোর মধ্যে ইমালশন দেখা যায়, ঠিক আছে, বাটার এগুলো হতে পারে। তো প্রডিউস বাই ডিসপারশন অফ লিকুইড ড্রপলেট টু অ্যানাদার লিকুইড ইন হুইচ ইট ইজ ইনসলিউবল, অর্থাৎ একটা লিকুইড তারপরে আরেকটা লিকুইড, কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু মিক্স করা নাই, এরা ইনসলিউবল থাকে। এখন আমরা ইমালশন দেখছি। ইমালসিফিকেশন নামে একটা টার্ম আছে। ইমালসিফিকেশন বলতে বোঝায় দ্য প্রসেস বাই উইচ লার্জ লিপিড ড্রপলেটস আর কনভার্টস ইনটু স্মল লিপিড ড্রপলেটস। তাহলে দেখো লার্জ লিপিড ড্রপলেটসটা ব্রেকডাউন হয়ে গেছে স্মল লিপিড ড্রপলেটসের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখানে একটা ইমালসিফাইং এজেন্ট ছিল, যার কাজ ছিল এই যেটা আমাদের ইমালশনটা আছে সেই ইমালশনটাকে স্টেবিলাইজ করা। অ্যান্ড এই প্রসেসের মাধ্যমে কি হয়েছে? এই প্রসেসের মাধ্যমে এই যে ফ্যাট পার্টিকেলসগুলো আছে সেই ফ্যাট পার্টিকেলসগুলো ওয়াটারের সাথে ইমালশন ফর্ম করতে পারছে। তো এবার আমরা কলয়েডের প্রপার্টিসগুলো দেখব। কলয়েডের প্রপার্টি আমাদের বইয়ে 4টা আছে: ব্রাউনিয়ান মুভমেন্ট, টিন্ডাল ফেনোমেনন, ইলেকট্রিক্যাল ফেনোমেনন আর সারফেস ফেনোমেনন। তো ব্রাউনিয়ান মুভমেন্ট এটা হচ্ছে আমাদের বিভিন্ন কলয়েড পার্টিকেলস যারা আছে, কলয়েড পার্টিকেলসগুলোর একটা হ্যাপহাজার্ড কন্টিনিউয়াস র্যাপিড মুভমেন্ট, এটাই হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো ব্রাউনিয়ান মুভমেন্টের ডেফিনেশনটা একটু দেখো: কন্টিনিউয়াস র্যাপিড haphazard movement of colloid particles due to the uninterrupted buffeting on colloidal particles given by solvent molecules। তাহলে তোমার এইটা জাস্ট মনে রাখতে পারলেই হইলো ব্রাউনিয়ান মুভমেন্টের ডেফিনেশন। একটু এলোমেলো, এবড়ো-থেবড়ো, অক্রমগতিতে গতিশীল আছে, এটাই হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মুভমেন্ট। ওকে, তো এটা কীভাবে দেখা যায়? আন্ডার মাইক্রোস্কোপ দেখা যায়। দেন টিন্ডাল ফেনোমেনন মানে বোঝায় যখন কোনো একটা লাইট পাস করে, বিম অফ লাইট পাস করতেছে, এটা একটা সলিউশন মানে ক্রিস্টালয়েডাল সলিউশন, আর এটা একটা কলয়েডাল সলিউশন। তো যখন এখান দিয়ে পাস করতেছে তখন কিন্তু কোনো ধরনের আমাদের কোনো ভিজিবল লাইট দেখা যাচ্ছে না, কোনো লাইন দেখা যাচ্ছে না। বাট যখন সেইটা একটা কলয়েডাল সলিউশনের মধ্যে এটাকে লাইটটা যখন পাস করতেছে, একটা কলয়েডাল সলিউশনের মধ্য দিয়ে যখন এটা পাস করতেছে, তখন এই লাইটের ট্র্যাকটা ভিজিবল হয়, এই প্রসেসটাই হচ্ছে, মানে এই জিনিসটাই হচ্ছে টিন্ডাল ফেনোমেনন। যখন দ্রবণ দিয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছ, মানে হয়তো কিছু আবছা লাগতেছে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। থ্রু সলিউশনে এটা দেখা যাবে না। আর যখন কলয়েডাল সলিউশনের মধ্যে কিন্তু আমরা লাইটটাকে ভালোভাবেই দেখতে পারতেছি। তাহলে এটাই আর কি অপটিক্যাল ফেনোমেনন, যে when a beam of light is passed through a colloidal solution and observed at right angle, the tract of light become visible as white line due to the dispersion of light rays by the colloid particles. ওকে, কলয়েড পার্টিকেলস এগুলোর ডিসপারশনের জন্য, বিচ্ছুরণের জন্য আমরা এই লাইট ট্র্যাক দেখতে পারি। দেন তারপরে আছে ইলেকট্রিক্যাল ফেনোমেননের মধ্যে লেখা আছে যে আমাদের কলয়েড পার্টিকেলসগুলো পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ কোনো এক ধরনের চার্জ ক্যারি করে, বাট তাদের মধ্যে একটা আইসোইলেকট্রিক পিএইচ আছে। আইসোইলেকট্রিক পিএইচ যার মানে বোঝায় যে পিএইচের মধ্যে এই যে কোনো ধরনের নেট চার্জ থাকে না। তাহলে কলয়েড পার্টিকেলসগুলোর নেট চার্জ থাকে না, নেট চার্জ শূন্য থাকে, এমন একটা পিএইচ আছে যার পিএইচের নাম হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। এবং এই আইসোইলেকট্রিক পিএইচে যেহেতু তার মধ্যে কোনো ধরনের নেট চার্জ থাকে না, সো মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন এর সংখ্যা সমান থাকে, পজিটিভ এর নেগেটিভ চার্জের সংখ্যা সমান থাকে। এই জন্য এটাকে আমরা জুইটার আয়ন বলতে পারি। এই কলয়েড যে সাবস্টেন্সটা আছে সেই কলয়েড পার্টিকেলসটাকে আমরা তখন জুইটার আয়ন বলবো, যখন তার মধ্যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুইটা সেম থাকবে, অ্যান্ড তখন সেটা আইসোইলেকট্রিক পিএইচে অবস্থান করে। অ্যান্ড এটার কিছু বৈশিষ্ট্য লিখে রাখছে যে তখন তারা লেস সলিউবল হয় অ্যান্ড প্রেসিপিটেট আউট হয়, মানে অধক্ষেপ পড়ে তাদের ক্ষেত্রে। ডান। আর ইলেকট্রিক্যাল ফেনোমেননের মধ্যে আরেকটা লিখছে যে ইলেকট্রোফোরেসিস ইজ দ্য প্রসেস, মানে ধরো এটা আমাদের একটা দুইটা ইলেকট্রোড,
এটা হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট আর এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। এবং এখানে আমাদের কলয়েডাল পার্টিকেলসগুলো আছে, কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ 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 নেগেটিভ 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 পজিটিভ পজিটিভ, ঠিক আছে, এভাবে আছে। এখন এই যে আমাদের নেগেটিভ চার্জের ইলেকট্রোড আছে তার দিকে পজিটিভ চার্জগুলো মুভ করা শুরু করবে, তার দিকে পজিটিভ চার্জের যে কলয়েড পার্টিকেলসগুলো আছে তারা মুভ করা শুরু করবে। আর এদিকে যে পজিটিভ চার্জের ইলেকট্রোড আছে তার দিকে নেগেটিভ চার্জ বিশিষ্ট যত ইলেকট্রোড যত আয়নগুলো আছে, আয়ন মানে এখানে কলয়েড পার্টিকেলস, তো এরা মুভ করা শুরু করবে। এই প্রসেসের নামই হলো ইলেকট্রোফোরেশন, ইলেকট্রোফোরেসিস। অ্যান্ড ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা কলয়েড পার্টিকেলসগুলোকে আলাদা করতে পারবো। কলয়েড পার্টিকেলসগুলো এই ধরনের চার্জকে দেখে অর্থাৎ অপোজিট চার্জের দিকে মুভ করা শুরু করে। এই প্রসেসটা কলয়েড পার্টিকেলসের জন্য প্রযোজ্য, এই প্রপার্টিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা এখান থেকে বুঝতে পারবো যে কলয়েড পার্টিকেলসগুলো কীভাবে সেপারেট করা যায়। প্রসেসের নাম ইলেকট্রিক্যাল ফিনোমেননের প্রসেসের নাম ইলেকট্রোফোরেসিস। ডান। দেন সারফেস ফেনোমেনন। সারফেস ফেনোমেনন বলতে এখানে বলতেছে যে এখানে লার্জার এরিয়া পাওয়া যায়, মানে তাই এখানে ক্ষেত্রফলটা বেশি পাওয়া যায়, যার ফলে অ্যাবজর্পশন এখানে বেশি ঘটে। শেষ। এরপরে আসি আমরা সিওপি, কলয়েডাল অসমোটিক প্রেশার। কলয়েডাল অসমোটিক প্রেশার অর্থাৎ যে কলয়েড পার্টিকেলসটা আছে সেই কলয়েড পার্টিকেলসটা যে অসমোটিক প্রেশার দিবে। অসমোটিক প্রেশার মানে তো বুঝো অসমোসিসকে প্রিভেন্ট করার জন্য যে প্রেশার, তার নামই কলয়েডাল, তার নামই অসমোটিক প্রেশার। যেহেতু এটা কলয়েড দিচ্ছে তাই এটার নাম কলয়েডাল অসমোটিক প্রেশার। এখন কোনো ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়, কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়, তার মানে কি এই কলয়েডাল অসমোটিক প্রেশার কই কমে গেছে? ইসিএফে কমে গেছে বা ব্লাড ভাস্কুলার সিস্টেমের মধ্যে কমে গেছে। তার ফলে সে কিন্তু ওয়াটার ফ্রম সেল টু ব্লাড এটা কিন্তু কমাই দিবে, কারণ অসমোটিক প্রেশারের জন্যই এতক্ষণ পর্যন্ত সে সেল থেকে ব্লাডের দিকে ওয়াটার টেনে নিয়ে আসতো এই কলয়েডাল পার্টিকেলসগুলো। যেহেতু এখন সিওপি কমে গেছে তখন এটার পরিমাণটাও কমে যাবে। আর এটা যদি কমে যায় তাহলে কি ওয়াটার কোথায় থাকবে? ওয়াটার সেলের যে আশেপাশে ইন্টারস্টিশিয়াম আছে, সেল অ্যান্ড ইন্টারস্টিশিয়াম, এইটার মধ্যে ওয়াটারটা হয়ে যাবে ইন্টারস্টিশিয়াম। তাহলে এইটা ডেভেলপ করবে ইডেমা। ডান। আর যদি সিওপি কারো ক্ষেত্রে বেড়ে যায় তখন কি তার উল্টাটা ঘটবে, অর্থাৎ তখন ড্র ওয়াটার ফ্রম সেল টু ব্লাড, কলয়েড পার্টিকেলসগুলো ওয়াটারকে টেনে নিয়ে আসবে, ওয়াটারকে পুল করে টেনে নিয়ে আসবে। তো ফ্রম সেল টু ব্লাড এটাও কিন্তু এখানে বেড়ে যাবে। দেন ওয়াটার কোথায় যাবে তাইলে? ওয়াটার কিন্তু এখন ব্লাডের মধ্যে, ওয়াটার ইন ব্লাড, ওয়াটার ইন ব্লাড। তাহলে এখন কি ব্লাড ভেসেলগুলো এক্সপান্ড হয়ে গেছে, ব্লাড ভেসেলগুলো এখন এক্সপান্ড। শেষ। আচ্ছা, এবং যেহেতু আমরা ব্লাড ভেসেলের জন্য চিন্তা করলাম, সেলের জন্য কি সেলটা কিন্তু তখন ওয়াটার লেস হয়ে গেছে, তাহলে সেলের মধ্যে ওয়াটার ডিহাইড্রেশন অ্যান্ড ডিহাইড্রেশন ইন সেল, ডিহাইড্রেশন ইন সেল। ডান। এরপর আমরা দেখতে পারি যে কিছু সেপারেশন টেকনিক্স অফ কলয়েড আছে, কীভাবে আমরা সেপারেট করতে পারি কলয়েডগুলোকে, দেখি ওইগুলো। তারপরে আছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস তো আমরা দেখতেছিলাম যে সেপারেশন টেকনিক্সের মধ্যে 1 নম্বরে আছে ডায়ালাইসিস। আমাদের আলোচনায় ডায়ালাইসিসটা শুধুমাত্র পড়তে হবে, বাকিগুলো জাস্ট নাম জানলেই হবে। তো ডায়ালাইসিস হচ্ছে কলয়েড আর ক্রিস্টালয়েড এদের মধ্যে একটা সেপারেশন টেকনিক। এখন আমরা ডায়ালাইসিস বিভিন্ন সময় শুনছি, তাই না? যাদের মধ্যে কিডনির সমস্যা, রেনাল ফেইলার, তাদের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করতে দেখি। কেন দেখি তার আগে বলি যে ডায়ালাইসিসটা ডেফিনেশনটা কি। ফিজিক্যাল প্রসেস অফ সেপারেশন অফ কলয়েড ফ্রম ক্রিস্টালয়েড, অর্থাৎ কলয়েড এবং ক্রিস্টালয়েডের সেপারেশন টেকনিক বাই ডিফিউশন অফ ক্রিস্টালয়েডস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন উইথ দ্য হেল্প অফ অসমোটিক প্রেশার। এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে হইতে পারে পার্চেন্ট মেমব্রেন, সেলোফেন মেমব্রেন, সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ এসিটেট। এখন মেকানিজমটা দেখো। প্রথমে একটা বক্স রাখলাম যার মধ্যে এখানে ডায়ালাইজার ফ্লুইড রাখছি, যেই ডায়ালাইজার ফ্লুইডের মধ্যে ক্রিস্টালয়েড নাই, ঠিক আছে, ক্রিস্টালয়েড নাই। আর এখানে নিয়ে আসলাম একটা ডায়ালাইজার ব্যাগ। এই ডায়ালাইজার ব্যাগের মধ্যে ক্রিস্টালয়েডও আছে, কলয়েডও আছে।
ছোটোটা ক্রিস্টালয়েড, বড়টা কলয়েড। তো আমরা জানি কি সেমি পারমেবল মেমব্রেন, এটা হচ্ছে ডায়ালাইজিং মেমব্রেন। তো এই সেমি পারমেবল মেমব্রেন দিয়ে পাস করতে পারে কে? ক্রিস্টালয়েড। যেহেতু এখানে আছে, এখানে নাই, এখানে তো অনেকগুলো আছে, তো এখান থেকে একটু বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে কনসেন্ট্রেশন ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বাইরে বেরিয়ে আসলো। তো আসার ফলে এই যে এখানে বাইরে বেরিয়ে আসছে, আসার ফলে কি হইলো, আমাদের যে ডায়ালাইজার ব্যাগ ছিল, ডায়ালাইজার ব্যাগের মধ্যে কিন্তু এখন আর কোনো ক্রিস্টালয়েড নাই, এখন সব কলয়েড। কারণ যদি এরকম হয়, অনেক বেশি তুমি ক্রিস্টালয়েড নিয়ে আসছিলা, অনেক বেশি, এখানে দেওয়ার পরেও এখনও একটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে, এখনও রয়ে গেছে ক্রিস্টালয়েড, তখন তুমি এই ডায়ালাইজারের যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা চেঞ্জ করবা, একদম ক্রিস্টালয়েড লেস আবার একটা ফ্লুইড নিয়ে আসবা, তখন আবার ক্রিস্টালয়েড দিবা, ক্রিস্টালয়েড একদম বেরিয়ে যাবে, তারপরে তুমি এটা মানে একদম জিরো ক্রিস্টালয়েড নিয়ে তারপর তুমি হচ্ছে ডায়ালাইজিং কমপ্লিট করবা। এই হচ্ছে মেকানিজম। তো আমাদের যখন কারো ক্ষেত্রে কিডনির ফিল্ট্রেশনটা ঠিকমতো করতে পারে না, বা রেনাল ফেলিওর হয়, অথবা হাইপারক্যালেমিয়া হয়, হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে যাওয়া, তো পটাশিয়ামটা তো ক্রিস্টালয়েড, পটাশিয়ামটা কিন্তু বেরিয়ে যেতে পারবে, এই জন্য হাইপারক্যালেমিয়ার কথা আছে। তো ধরো কারো ক্ষেত্রে যদি রেনাল ফেলিওর হয়, মানে কিডনির ডিজিজ হয়, তখন কি হবে, তখন তার মধ্যে যে ক্ষতিকর সাবস্টেন্সগুলো আসে, সেই ক্ষতিকর সাবস্টেন্সগুলোকে এখান থেকে বের করে দিবে, ক্রিস্টালয়েড যেগুলো আছে সেগুলোকে সে বের করে দিবে। আর কিডনির মধ্যে মানে আমাদের যে যে ফিল্ট্রেশন ফ্লুইডটা থাকে, সেখানে কি প্রোটিন, রক্তকণিকা যা ব্লাড কর্পাসল অ্যান্ড প্লাজমা প্রোটিন, এই দুইটা জিনিস কিন্তু আমরা এখানে দেখি যে হয় না, কারণ এরা হচ্ছে কি কলয়েডাল সাবস্টেন্স। যেহেতু কলয়েডাল সাবস্টেন্স, সুতরাং এরা কিন্তু এই সেমি পারমেবল মেমব্রেনকে ভেদ করে বাইরে বেরিয়ে আসবে না। শুধুমাত্র যেটা বিভিন্ন ধরনের আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া, তারপরে অ্যামোনিয়াম আয়ন, বাইকার্বনেট, এগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। ফলে আমাদের যে ব্লাডটা থাকবে সেই ব্লাডটা ফিল্ট্রেটেড হয়ে যাবে, বা ব্লাডটা পিউরিফাইড হয়ে যাবে। এই প্রসেসটাই হচ্ছে ডায়ালাইসিস, যেটা আমরা কিডনির যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। দেন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কলয়েড আর ক্রিস্টালয়েড সম্পর্কে জানছিলাম। তো আমাদের আলোচনা শুরু হয়েছিল এখান থেকে সলিউশন, যার মধ্যে এটা পড়া শেষ, সাসপেনশন ইমালশনও পড়ছি, অ্যান্ড কোয়ান্টিটেটিভ আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এটা পড়ি নাই। তো কোয়ান্টিটিভ সলিউশনের আলোচনায় আমরা আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর সুপার স্যাচুরেটেড, এইটা আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন, হাজারি স্যারের গুণগত রসায়ন, সেখানে পড়ে আসছিলাম যে যেখানে কন্টেন্ট আর ক্যাপাসিটি যেটা দুটো সমান থাকে সেটা স্যাচুরেটেড, কন্টেন্ট কম থাকলে আনস্যাচুরেটেড, কন্টেন্ট বেশি থাকলে সুপার স্যাচুরেটেড। ডান, এটা সম্পর্কে আমাদের আলোচনা নাই। এর বাইরে আছে স্ট্যান্ডার্ড সলিউশন, নর্মাল সলিউশন, মোলার সলিউশন, মোলাল সলিউশন, এগুলা সম্পর্কে আমরা জানি। যেটা জানতাম না সেটা হলো অসমোলার সলিউশন, অসমোলাল সলিউশন। আচ্ছা, লার জানলে তো লাল এমনিতে জানবো, এটা বোঝায় যে অসমোল পার লিটার, আর এটা হলো অসমোল পার কেজি। তাহলে আমাদের অসমোল এই জিনিসটাই বুঝি না, আর পার্সেন্ট সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে জেনে আসছি। এখন আসো তাহলে আমরা অসমোল সম্পর্কে জানি, আমরা অসমোল সম্পর্কে জানবো। তো অসমোল মানে বোঝায় টোটাল নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস ইন সলিউশন। কোনো একটা সলিউশনের মধ্যে যে পরিমাণ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস আছে সেটাই হচ্ছে তার অসমোল। এখন কথা হইলো ভাই, আমাদের তো হাতে মোল ছিল, মোল থাকলেই তো হয়ে যেত, অসমোল আবার দরকার কেন হইলো? কারণ মোল আসলে এখানে মানে মোল কখনো হিসাব করার সময় দেখে না যে এটা কি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স নাকি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স না। তো অসমোল জিনিসটা আসছে এই জন্যই এখানে দেখে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস কি না। 1 মোল NaCl, ধরে নাও 1 মোল NaCl, এর মধ্যে কি আছে আমরা দুইটা আয়ন পাইছি, অর্থাৎ এটা যখন ডিসোসিয়েট হবে তখন দুইটা ভাগ পাইছি, তাহলে দুইটা পার্টিকেলস হয়েছে। 1 মোল NaCl এর মধ্যে আমরা দুইটা পার্টিকেলস পাইছি, একটা থেকে দুইটা আসছে, তার মানে 1 মোল NaCl সমান 2 অসমোল। কিন্তু গ্লুকোজ কিন্তু কোনো ডিসোসিয়েশন হইতে পারে না, তাহলে গ্লুকোজ হলো 1 মোল গ্লুকোজ সমান 1 অসমোল। এখন ধরো কোনো একটা আদার্স কোনো আয়ন, যেখানে আমরা সোডিয়াম ক্লোরাইড অলরেডি বলছি, এই টাইপের কোনো একটা আয়ন যেটার মধ্যে একাধিক আয়ন আছে, 3টা পার্ট আছে, তাহলে 3টা আয়ন যদি সৃষ্টি হয় তখন সেটা 3 অসমোল হবে। 1 মোল এই আয়ন সমান 3 মোল এই আয়ন, ঠিক আছে। অসমোলারিটি মানে অসমোল পার লিটার, অসমোলারিটি মানে অসমোল পার কেজি। এখন প্লাজমা অসমোলারিটি, এই অসমোলারিটি অনেকবার অনেক জায়গাতে পড়বা এবং এখনও পড়তেছো, একদম শেষ পর্যন্ত পড়তে হবে। প্লাজমা অসমোলারিটি মনে রাখবা যে আমাদের যে প্লাজমা আছে, ব্লাডের প্লাজমা, সেই প্লাজমার মধ্যে অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে একদম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, আর রেঞ্জ হচ্ছে 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার।
এটাই বলার চেষ্টা করবা, কারণ এটা মানে টিচাররা সবসময় রেঞ্জে শুনতে চান আনসার। তো বললা 300। এখন 92% এইটা এক্সার্ট করে সোডিয়াম, এটা একটা ক্রিস্টালয়েড, অ্যান্ড 8% এইটা এক্সার্ট করে আদার্স অন্যান্য কিছু। এর মধ্যে 8%-এর মধ্যে 7.5% অন্যান্য ক্রিস্টালয়েড, বাকি 0.5% আমাদের যে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিনগুলো। তাহলে আমরা দেখলাম যে কলয়েড কিন্তু খুবই অল্প পরিমাণে প্লাজমা অসমোলারিটি এক্সার্ট করে, অসমোলার প্রেশার এক্সার্ট করে, যেখানে ক্রিস্টালয়েড কিন্তু অনেক বেশি করে। তো প্লাজমা ক্রিস্টালয়েডাল অসমোলারিটি 298.5, সেখানে প্লাজমা কলয়েডাল অসমোলারিটি মাত্র 1.5। ঠিক আছে, এখন আমরা নর্মাল স্যালাইন সম্পর্কে জানতে পারি। তো নর্মাল স্যালাইন আসলে কি বোঝায়? 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন ওয়াটার, এটা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন ওয়াটার। এইভাবে আমাদের নর্মাল স্যালাইন প্রস্তুত করা হয়। তার মানে 100 ml এর মধ্যে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, দেন আমরা যদি এটার এস বের করতে চাই, এস মানে হচ্ছে মোলারিটি। মোলারিটি হলো এত 10x/m, আমরা জানি এটা সূত্র ছিল 10x/m, S = 10x/m। তো এই সূত্র আমরা বসাইলাম এখানে, এটা পাওয়া গেছে 0.153। তো এটা যদি আমাদের মোলারিটি হয়, সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি সমান 2 × অসমোলারিটি না, মানে অসমোলারিটি যদি বের করতে চাই তাহলে 2 × মোলারিটি না। তাহলে এটা যদি মোলারিটি হয় তাহলে 2 × গুণ দিতে হবে, 2 × 1.153, দ্যাট ইজ 306.306 অসমোল পার লিটার, দ্যাট ইজ 306 মিলি অসমোল পার লিটার। শেষ। এখন এই যে আমাদের নর্মাল স্যালাইনটা আছে, এটার অসমোলারিটি কত? 306 মিলি অসমোল পার লিটার, আর প্লাজমার কত? 300 মিলি অসমোল পার লিটার। বলা যায় যে প্রায় ইকুয়াল, এটাকে আমরা বলতে পারি আইসোটোনিক টু প্লাজমা। শেষ। এখন আসি ইম্পর্টেন্স কি? হাইপোভলিমিক ডিসঅর্ডার। হাইপোভলিমিক ডিসঅর্ডার মানে কারোর বডির মধ্যে যে পরিমাণ ওয়াটার থাকার কথা, বডির যে ফ্লুইড থাকার কথা, সেই ফ্লুইডটা যদি কম থাকে পরিমাণে, তাহলে সেটা হচ্ছে হাইপোভলিমিক। ইসিএফ থেকে কমে যায়, এত কিছু জানা লাগবে না। বডির যে ফ্লুইডটা থাকার কথা সেই ফ্লুইডটা কম আছে। হাইপো মানে কম, ভলিমিক মানে ভলিউম। তাহলে ফ্লুইড ভলিউম বডির মধ্যে কম আছে, তার মানে কি? তার মধ্যে বডির মধ্যে আরও বেশি ফ্লুইড দিতে হবে। ফ্লুইড কি ফ্লুইড দিবা? পানি দিয়ে দিবা? পানি ঢুকাই দিবা? না, এটার মধ্যে প্লাজমার মধ্যে যে ধরনের টনিসিটি আছে সেই একই লেভেলের টনিসিটি, এই যে আমাদের টনিসিটি, যে ধরনের টনিসিটি আছে সেই একই টনিসিটির ওয়ালা আমাদের কোনো একটা ফ্লুইড ঢুকাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন এই জন্যই দেওয়া হয়। আচ্ছা, আইসোটোনিক কথাটা হয়তো তোমাদের নিউ লাগতেছে, এটা সম্পর্কে আমরা জানবো। আপাতত মনে রাখো, আইসো মানে হচ্ছে সেম, আর টনিক মানে কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন বলার আগ পর্যন্ত টনিসিটি মানে কনসেন্ট্রেশন বুঝবা। তাহলে সমান কনসেন্ট্রেশনের প্লাজমার কনসেন্ট্রেশন ততটুকু কনসেন্ট্রেশনই হচ্ছে আমাদের নর্মাল স্যালাইনের। এই জন্য আমরা নর্মাল স্যালাইন দিব যখন কারোর ক্ষেত্রে হাইপোভলিমিক ডিসঅর্ডার হয়, অথবা কোনো কিছু ওয়াশ করার জন্য আমরা এটা দিতে পারি। তাহলে এখন আসো টনিসিটি সম্পর্কে জানি। টনিসিটি মানে বোঝায়, টনিসিটি ইজ এ প্রপার্টি অফ সলিউশন ইন রেফারেন্স টু এ পার্টিকুলার মেমব্রেন and equals to the sum of concentration of solution which has capacity to exert an osmotic force. তাহলে টনিসিটি হচ্ছে সেই কনসেন্ট্রেশনের সেই পার্টিকেলসগুলার কনসেন্ট্রেশনের যোগফল যারা অসমোটিক ফোর্স এক্সার্ট করতে পারে। তাহলে টনিসিটি মানে হলো যারা অসমোটিক ফোর্স এক্সার্ট করতে পারে, তাদের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনের যোগফল। এখন কথা হলো তারা যারা অসমোটিক প্রেশার, অসমোটিক ফোর্স এক্সার্ট করে, এরা যারা নন ডিফিউজিবল আয়ন। এই নন ডিফিউজিবল যারা আছে তারা কিন্তু আমাদের এই টনিসিটির মেনটেনেন্সের জন্য দায়ী। তাহলে নন ডিফিউজিবল আয়নের কনসেন্ট্রেশন এটা যদি সমান হয় তখন আইসোটোনিক বলি, যদি কম হয় তাহলে হাইপোটোনিক, যদি বেশি হয় তাহলে হাইপারটোনিক। এখন কথা হলো, এখানে আমরা দেখো তিনটা পাত্র রাখছি, যার মধ্যে কি রাখছি? এগুলা সব হচ্ছে আরবিসি। তাহলে যখন আমি হাইপারটোনিক সলিউশনের মধ্যে আরবিসিকে রাখছি, হাইপারটোনিক মানে কি? এই ফ্লুইড যেখানে আছে, এই যে হাইপারটোনিক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হাইপারটোনিক সলিউশন। তাহলে হাইপারটোনিক সলিউশন এখানে কি? কনসেন্ট্রেশন বেশি, এর মানে পানি কম। তাহলে এটার মধ্যে কি বলছে যায়? H2O লেস। আর এইটার মধ্যে কি আবার আমাদের টনিসিটি বেশি, অর্থাৎ কনসেন্ট্রেশনটা বেশি, যে উপাদানটা আছে নন ডিফিউজিবল উপাদান সেটা বেশি, তার মানে কনসেন্ট্রেশন বেশি। আর মুভমেন্ট কি ঘটে? মুভমেন্ট কি? অসমোসিস ঘটে না?
অসমোসিস যেহেতু ঘটে তার মানে বেশি পানি থেকে কম পানির দিকে আসবে, অর্থাৎ এইখানে আমার আরবিসির ভিতরে যে পানি আছে সেই পানিটা এইটার ভিতরে চলে আসবে। কারণ কি, আরবিসির মধ্যে পানি বেশি আর এটার মধ্যে পানি কম, তার মানে কি যেখানে পানি বেশি সেখান থেকে যার দিকে পানি কম তার দিকে চলে আসে। তাহলে আরবিসি থেকে এখানে চলে আসলো পানি, এই পাত্রের মধ্যে চলে আসলো। তাহলে আরবিসি থেকে যতটুকু ওয়াটার ছিল আরবিসির ভিতরে, সেলের ওয়াটার যতটুকু ছিল সেই ওয়াটার কিন্তু বেরিয়ে আসলো, যার ফলে এই যে আমার আরবিসি আছে সেই আরবিসি কিন্তু কী হয়ে গেল, শ্রিঙ্ক হয়ে গেল। শ্রিঙ্ক মানে সংকুচিত হয়ে যাওয়া, কুচকে যাওয়া। তাহলে যেহেতু এর ভিতরে যে পানি ছিল সেই পানিটা সে লস করে ফেললো, তখন সে কি নিজে সংকুচিত হয়ে গেল। আইসোটোনিক মানে হচ্ছে সে যতটুকু মানে কোনো কিছু করতেছে না আর কি, বাইরে যেমন ভিতরে এমন, তাহলে কোনো অসুবিধা নাই, এর স্বাভাবিক অবস্থায় আছে। আর হাইপোটোনিক অর্থাৎ আমাদের এই যে সলিউশনের মধ্যে আমি রাখছি, যে সলিউশনের মধ্যে আমি আরবিসিকে রাখছি তার মধ্যে H2O বেশি না কম, H2O বেশি, এবং কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স, যে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স এটা কি কম, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স এখানে কম আছে। এটা হচ্ছে আমাদের এই যে এই ফ্লুইডটার জন্য, যে ফ্লুইডের মধ্যে হাইপোটোনিক ফ্লুইডের মধ্যে আমি আরবিসিকে রাখছি। এখন এটার মধ্যে পানি বেশি, এখানে পানি বেশি, এখানে পানি কম তুলনামূলকভাবে, তাহলে পানি বেশি থেকে কমের দিকেই তো আসে, তাহলে এখান থেকে পানি এখানে চলে আসবে, এখান থেকে বাইরে থেকে পানি আরবিসি সেলের ভিতরে চলে আসবে। ভিতরে যদি চলে আসে তখন কি সেলের ভিতরে পানি বেড়ে গেল না, সেল আস্তে আস্তে ফুলে যাবে না, এটাকে আমরা বলতেছি সেল সোয়েলিং। তাহলে আরবিসি সেল সোয়েলিং হবে, সেল সোয়েলিং হবে, এই হচ্ছে কথা। এই হচ্ছে আমরা টনিসিটির মাধ্যমে আরবিসির একটা জিনিস দেখতে পারলাম, যে আরবিসির স্টেট ইন এ হাইপোটোনিক, আইসোটোনিক অ্যান্ড হাইপারটোনিক ফ্লুইড। আচ্ছা, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন অফ হাইপোটোনিক ফ্লুইড, আইসোটোনিক ফ্লুইড আর হাইপারটোনিক ফ্লুইড। দেখো অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে গ্রহণ করা। তো হাইপোটোনিক ফ্লুইড যখন আমি বডির মধ্যে গ্রহণ করব তখন কি আমার বডির মধ্যে মানে যদি আমি এক্সেসিভ লেভেলের হাইপোটোনিক ফ্লুইড গ্রহণ করি তখন আমার বডির মধ্যে, ধরো এটা আমার বডির সেল, আর এর বাইরে হচ্ছে আমরা ইসিএফ, এটা হচ্ছে আমাদের ইসিএফ। তো যখন হাইপোটোনিক ফ্লুইড গ্রহণ করছি তখন কি ইসিএফের মধ্যে তো প্রথমে এই ফ্লুইডটা আসছে, তাই না, প্রথমে ইসিএফের মধ্যে আসছে, যেখানে আমাদের হাইপোটোনিক যেহেতু H2O বেশি এবং কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স কম, কনসেন্ট্রেশন কম, ঠিক আছে। এখন এই যে যেখানে বেশি পানি সেখান থেকে তো পানি এদিকে যাবে, তাহলে পানি কিন্তু যেটা ওয়াটার সেলের বাইরে থেকে সেলের ভিতরের দিকে যাচ্ছে, সেলের বাইরে থেকে সেলের ভিতরের দিকে যাচ্ছে। আইসোটোনিকের ক্ষেত্রে ওরকম কিছু হবে না, বাট হাইপারটোনিকের ক্ষেত্রে সেলের ভিতর থেকে সেলের বাইরের দিকে যাবে। তাহলে এটা যদি আমাদের সেমভাবে আমরা আঁকি, সেলের ভিতর থেকে সেলের বাইরের দিকে যাবে। রিজন কি, রিজন হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের H2O কম এবং কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স এখানে বেশি আছে। তো এখন যখন আমি দিব তখন কিন্তু কি হবে, তখন এখানে আমাদের সেল থেকে সেলের বাইরে ওয়াটারটা মুভ করা শুরু করবে। তো প্রথম ক্ষেত্রে আমাদের যখন আমরা হাইপোটোনিক ফ্লুইড দিব, যেহেতু সেলের ভিতরে পানি চলে আসতেছে, তখন আমাদের সেরিব্রাল ইডেমা হবে। সেরিব্রাল ইডেমা মানে যদি এটা ব্রেইনের জন্য হয় তাহলে ব্রেইনের ইডেমা, সেরিব্রাল ইডেমা, সেরিব্রাল ইডেমা। সেরিব্রাল এটা অন্য জায়গায় হলে অন্য কোনো ইডেমা হবে, অথবা ওভারহাইড্রেশন হবে, মানে পানি বেশি চলে আসবে, আর এক কথায় সেলের ভিতরে পানি বেশি আসবে। আর এটার মধ্যে উল্টাটা হবে, অর্থাৎ ডিহাইড্রেশন ঘটবে অথবা সেরিব্রাল ডিহাইড্রেশন ঘটবে। ডান, শেষ। আর এখানে আমাদের আলাদা করে সেলের মধ্যে আমাদের বডির মধ্যে কতটুকু পানি আছে, কতটুকু প্রোটিন আছে, কতটুকু লিপিড আছে, কার্বোহাইড্রেট, মিনারেলস আছে, এটা একটা 70 কেজি বডি ওয়েটের মানুষের জন্য কম্পোজিশনটা দেওয়া আছে, মনে রাখলে হবে। তো এই ছিল আমাদের আইটেম 2। আশা করছি যা কিছু আননোন টপিক ছিল সেগুলো বোঝাইতে পারছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।